আসসালামু আলাইকুম। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অঢেল অর্থ বিদেশে পাচার করেছেন এবং হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন। যখন কিনা তিনি নিজেই সরকার প্রধান, তখন এই মুহূর্তে যে অস্থির সময় বিরাজ করছে এবং গণমাধ্যমও নানানভাবে রোশনালো করছে, তখন এই সংক্রান্ত এমন একটি ভয়ঙ্কর রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন কেন প্রকাশ করলো, কি উদ্দেশ্যে প্রকাশ করলো, তা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠতেই পারে। আর বাংলাদেশ প্রতিদিনও যেই গ্রুপের, বসুন্ধরা গ্রুপের, তাদের সম্বন্ধ তো আমরা কম বেশি জানি। তবে যতই জানি না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, এটিকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের এবং এ সংক্রান্ত একাধিক মামলা তো দায়ের হয়েছে, যদিও সবগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। এই যে রিপোর্টটি, সেই রিপোর্টে বলা হচ্ছে যে শুধুমাত্র গ্রামীণ টেলিকম থেকে গত ২৬ বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস ১,০০০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিন বলছে, আমি একটু হুবহু বলি, যে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে ডক্টর ইউনূস দেশের অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম থেকে হাজার হাজার কোটি টাকা কয়েক হাত ঘুরে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করেছেন। ১৯৯৭ সালে যখন গ্রামীণ টেলিকমের নামে একটি তিনি লাইসেন্স নিয়েছিলেন গ্রামীণ ফোনের, তখন তিনি শর্ত দিয়েছিলেন যে এই প্রতিষ্ঠান থেকে তিনি কোনোভাবে লাভবান হবেন না এবং এর উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করা, এবং সেই শর্তে সরকার তাকে লাইসেন্স দিয়েছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? শুধুমাত্র এর মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করলেন এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি প্রতিষ্ঠান টেলিনরকে তিনি শেয়ার হোল্ডার হিসেবে নিলেন। অধিকাংশ শেয়ার তাদের কাছে হস্তান্তর করলেন। শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য আদালতে বিচারাধীন মামলার রায় নিজের পক্ষে নিতে বিচারক সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘুষ দেওয়ার জন্য একটি দালাল চক্রের সঙ্গেও চুক্তি করেন। আর ডক্টর ইউনূসের এসব অর্থ পাচার, দুর্নীতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দালিলিকভাবে প্রমাণিত হয়েছে। এবার তার বিস্ময়কর কর ফাঁকির অপরাধের ঘটনা সবাইকে হতবাক করেছে। কর ফাঁকির ব্যাপকতা, গভীরতা ও অপরাধের অভিনবতা বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কর ফাঁকির ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আসসালামু আলাইকুম দর্শক, দেখুন এবারে কি ঘটনাটি ঘটলো। বাংলায় একটি কথা আছে যে লঙ্কায় যায় সেই নাকি রাবণ হয়। ঠিক তেমনই একটি ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে গেল এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এসেছিলেন জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য, অথচ তিনি তার নিজের ভাগ্য হাজার গুণে দ্বিগুণে পরিবর্তন করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে নাকি পাচার করেছে। ইতিমধ্যে আমার দেশ পত্রিকা সহ বাংলাদেশ প্রতিদিন এই পত্রিকায় একটি অনেক বড় হেডলাইন হিসেবে এই ডক্টর ইউনূসের জালিয়াতির ঘটনা প্রচার করেছে। সেই সাথে তার গ্রামীণ ব্যাংক, তার গ্রামীণ ফোন থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার তো করেছে, তারপরে এইসব প্রতিষ্ঠানের অনেক বড় একটি কর ফাঁকি তিনি দিয়েছেন। দর্শক একটু চিন্তা করুন, ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত আছেন। তিনি যদি এই প্রধান উপদেষ্টার পদ পরিত্যাগ করেন, তারপর থেকে তার বিরুদ্ধে কতটি প্রতিবেদন আস্তে আস্তে সামনে আসতে থাকবে। তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য বা বোঝার জন্য পাশে থাকা এই স্ক্রিনের পর্দায় চলে যাই। এখানে আরো বলা হচ্ছে যে ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকির ঘটনাগুলো হিসাব করলে এর পরিমাণ দাঁড়াবে বিশাল অঙ্কের। গ্রামীণ টেলিকমের ২৬ বছরের যে কার্যক্রম, সেই ২৬ বছরের কার্যক্রমে হিসাব ধরলে প্রায় ১,০০০ কোটি টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে। আরো নানান ধরনের হিসাবের মধ্যে রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে এটি লক্ষণীয়। ডক্টর ইউনূস তার কর ফাঁকির বিষয়গুলো ধামাচাপা দিতে দেশের আদালতে বেশ কিছু মামলা ও রিট পিটিশন দায়ের করে রেখেছেন। এসব মামলা ও রিটের উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনূস সুবিধা পাওয়া। এ কথা তো সত্য যে এর আগে আমি নিজেই মন্তব্য করেছি যে পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে পাওয়া যাবে না ডক্টর ইউনূসের মতন, যিনি ক্ষমতায় এসে ১০ মাসে যে পরিমাণ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করেছেন, একেবারে নজিরবিহীন। এরকম হিসাব আমরা আগেও দিয়েছি। শুধু একটু মনে করিয়ে দিই, গ্রামীণ ফোনের ক্ষেত্রেই কিংবা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকমের ক্ষেত্রেই, যেমন গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ৬৬৬ কোটি টাকা পাওনা ছিল, সেটি ২০১৫ সালে ৬ কোটি ৫ লাখ টাকা পাওনা ছিল। ২০১৬ সালে ৬ কোটি ৫ লাখ টাকা পাওনা ছিল। ২০১৮ সালে ৬ কোটি ৫ লাখ টাকা পাওনা ছিল। ২০১৯ সালে ৬ কোটি ৫ লাখ টাকা পাওনা ছিল। ২০২০ সালে ৬ কোটি ৫ লাখ টাকা পাওনা ছিল। ২০২১ সালে ৬ কোটি ৫ লাখ টাকা পাওনা ছিল। ২০২৩ সালে ৬ কোটি ৫ লাখ টাকা পাওনা ছিল। ২০২৪ সালে ৬ কোটি ৫ লাখ টাকা পাওনা ছিল। ২০২৫ সালে ৬ কোটি ৫ লাখ টাকা পাওনা ছিল। ২০২৬ সালে ৬ কোটি ৫ লাখ টাকা পাওনা ছিল। ২০২৬ সালে ৬ কোটি ৫ লাখ টাকা পাওনা ছিল। ২০২৭ সালে ৬ কোটি ৫ লাখ টাকা পাওনা ছিল। ২০২৮ সালে ৬ কোটি ৫ লাখ টাকা পাওনা ছিল। ২০২৯ সালে ৬ কোটি ৫ লাখ টাকা পাওনা ছিল। ২০২
যে হাইকোর্টে মামলা চলছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হওয়ার পরে, আদালত সব প্রণোদিত হয়ে মামলা প্রত্যাহার করে নিয়েছে। আবার যেমন ধরুন গ্রামীণ ব্যাংকের সরকারের যে মালিকানা ছিল, যে পার্সেন্টেজ ছিল, সেটি কমিয়ে 10% নামিয়ে আনা হয়েছে, আগে ছিল 25%। আর গ্রামীণ ব্যাংকে আগামী 5 বছর কোনো ট্যাক্স দিতে হবে না, কর দিতে হবে না, কর অব্যাহতির সুবিধা নিয়েছে আগামী 2029 সাল পর্যন্ত। এই যে আমরা এটাকে কিভাবে মন্তব্য করবো, কোনো ধরনের বাধা ছাড়া, কোনো ধরনের সমালোচনা তোয়াক্কা না করে বা লাজ লজ্জা তোয়াক্কা না করে এই যে একের পর এক সুবিধা নিচ্ছেন, সেক্ষেত্রে বাংলাদেশ প্রতিদিনের এই রিপোর্টটি, যেটি প্রথমে বলছিলাম, আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। 2007 সালের মতো আরো একবার হতাশ নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনীতি থেকে আরো একবার রণে ভঙ্গ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের জন্য। আন্তর্জাতিক চাপ আর মিত্ররা মুখ ফিরিয়ে নেয় ইমেজ সংকটে পড়ছেন ডক্টর ইউনূস। এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে কমপক্ষে 2টি বিদেশি প্রতিষ্ঠান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে পিটিশন দায়ের করতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে একাধিক আইনি জটিলতায় পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবার সেফ এক্সিটের জন্য লন্ডন বৈঠকে যে পথ বের করা হলো তাতে রাজি নয় দেশীয় মিত্ররা। মধ্যে সব মিলিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস গুটিয়ে নেওয়ার ব্যবস্থাটা জটিল হয়ে পড়ছে অধ্যাপক ইউনূসের জন্য। বিস্তারিত জানতে আপনাদের সামনে হাজির করব কিভাবে 1/11 সময় কিভাবে তার মিত্ররা সরে গেলে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2007 সালের 3রা মে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি খোলা চিঠি লিখেছিলেন। সেই চিঠির একটি লাইন ছিল এরকম: যাদের সঙ্গে পেলে জনগণের সামনে একটি সবল ও উজ্জ্বল বিকল্প রাখার সম্ভব হতো, তাদের আমি সঙ্গে পাচ্ছি না। নোবেল পাওয়ার 5 মাসের মধ্যে তিনি রাজনৈতিক ক্যারিয়ার শুরুর যে তৎপরতা দেখিয়েছিলেন সেটি শেষ করে দিয়েছিলেন এই চিঠির মাধ্যমে। 2007 সালের 11 ও 22 ফেব্রুয়ারি 2 দফা দেশের মানুষের কাছে খোলা চিঠি দিয়ে বলেছিলেন তিনি রাজনৈতিক দল করতে যাচ্ছেন যার নাম নাগরিক শক্তি। ওই বছরের 3রা মে আরেকটি চিঠিতে রাজনীতির প্রথম ইনিংসের ইতি টেনেছিলেন তিনি। দৈনিক প্রথম আলোর খবরে তখন বলা হয়েছিল, দল গঠনের ঘোষণা দেওয়ার পর তার কাছে স্পষ্ট হতে থাকে যারা তাকে উৎসাহ দিচ্ছেন তারা নিজেরা রাজনীতিতে আসবেন না, প্রকাশ্যে সমর্থন দেবেন না, এমনকি যারা রাজনৈতিক দলে আছেন তারাও এই মুহূর্তে দল ছেড়ে আসবেন না। প্রথম ইনিংস 2007 সালে শেষ হলো। 2024 সালের 8ই আগস্ট ডক্টর ইউনূস দ্বিতীয় ইনিংস শুরু করেন। তার নিয়োগকর্তা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্রদের সমর্থন নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন। পরে তারা ডক্টর ইউনূসের উৎসাহে গঠন করে নতুন দল এনসিপি। আবার 2007 সালে 1/11 পর যে বিএনপি জামাতের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন, 2024 সালে তারা হয়ে যায় অধ্যাপক ইউনূসের মিত্র। কিন্তু 10 মাসের মধ্যেই ডক্টর ইউনূসের যাত্রাপথে বড় বড় অনেক গর্ত তৈরি হয়েছে। কয়েক মাসের মধ্যেই চির ধরে ইমেজে। তার সরকার ক্রমেই হতে শুরু করে একপক্ষীয়, দূরত্ব বাড়ে মিত্র বিএনপির সঙ্গে। সদ্য গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির নেতাদের পরোক্ষ হস্তক্ষেপে প্রশাসনিক ব্যর্থতা হয়ে ওঠে স্পষ্ট। আর জুলাই আন্দোলনের অন্যতম নিয়ামক সেনাবাহিনীর ভেতরেও দেখা দেয় সন্দেহ ও দ্বিধার আভাস। ক্ষমতার বাঘের পিঠে সওয়ারি ইউনূসের দরকার, তাই সেফ এক্সিট। তার জন্য দরকার প্রধান রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতায় পৌঁছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে সম্মানজনক প্রস্থানের পথ তৈরি করা। সে লক্ষ্যে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে 13 জুন বৈঠক হয়। ডিসেম্বর নাকি এপ্রিলে নির্বাচন হবে তা নিয়ে যে গন্ডগোল বেঁধেছিল সেটি থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা জেগেছে বৈঠকের পর। কিন্তু ডক্টর ইউনূস দেশে ফেরার আগেই তার বড় দুই মিত্র এনসিপি ও জামাত ইসলামী এমন যৌথ সিদ্ধান্তকে তুলোধুনো করেছে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।